তাহলে আমরা কি করব, নতুন একটা ফোল্ডার ওয়েব ডিজাইন নামে একটা তৈরি করব, ওইটাতে ক্লাস বাই ক্লাস কি করব, সিরিয়াল করব, তাহলে মনে থাকবে। আর যদি আমরা আজকে এই ফোল্ডারে কালকে ওই ফোল্ডারে করি, এগুলো কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ফোল্ডার করবেন একটা ফোল্ডারের ভেতরে। আমি ওয়েব ক্লাস 3 নম্বরটাকে ভিএস কোডে ওপেন করতেছি। একটু সময় লাগবে। আর একটা আমাদের কি ছিল, পিডিএফ ছিল, পিডিএফটা কই গেছে? এটা তাহলে আমরা কতটুকু পর্যন্ত কালকে গেছিলাম? আমরা হেডিংটা শুধু দেখছি নাকি? তাহলে হেডিং আমাদের কতগুলো আছে? কথা আছে না তো? তাহলে হেডিং আমাদের 6টা আছে। তাহলে প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? একটা ফাইল তৈরি করব। ফোল্ডারটা তো নিলাম, ফোল্ডারের ভেতরে একটা ফাইল তৈরি করতে হবে যে কোনো নামে। আপনার নিজের নামও দিতে পারেন। আমি এখানে বলতেছি ইন্ডেক্স, index.html। ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্সের মানে কি? ইন্ডেক্সের মূল মানে আছে সূচনা। আমাদের কি থেকে বইয়ের একটা সূচনা পত্র থাকে না? হ্যাঁ, এই সেম প্রসেসটা একটা ওয়েবসাইটের ইন্ডেক্স আছে সূচনা পেজ, ঠিক আছে? তাই আমরা কি করব, যদি হোম পেজ হয় তাহলে আমরা হোম পেজটার নাম দেব ইন্ডেক্স। এটা মাস্ট বি একটা ওয়েবসাইটের মধ্যে থাকবে। আমরা তো হোস্টিং এর নাম সবাই শুনছিলাম। হোস্টিং এ কি করে ওরা, অন্য কোনো ফাইলকে প্রথমে চেনে না, হোম পেজ হিসেবে কোনো ফাইলকে চেনে না। যখন আপনি ইন্ডেক্স নামটা দিবেন, ও তখন মনে করে যে এটা মেইন পেজ। ইন্ডেক্সটা আছে মেইন পেজ। তাহলে মেইন পেজ হিসেবে আমরা কি নাম দেব? ইন্ডেক্স। তাহলে index.html এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে এখানে আমাদের প্রথমে ভার্সন বলে দিতে হবে যে কোন ভার্সনে আমি ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি। কোন ভার্সনে করতে চাচ্ছি তাহলে সেটা বলে দিতে হবে। ডক টাইপ, আমার কিবোর্ড কাজ করে না। তাহলে আমরা কি দেব, ডক টাইপ দিয়ে কি ইয়া করব, ডক টাইপ এইচটিএমএল দিয়ে আমরা বলবো যে এটা ভার্সন 5। এরপরে আমাদের বলে দিতে হবে, এটা আমি একটু অফ করে দিই। ঠিক আছে, এরপরে আমাদের বলতে হবে এইচটিএমএল। এইচটিএমএল কি? রুট। এইচটিএমএল ওপেনিং এবং এইচটিএমএল ক্লোজিং। কোড লেখার নিয়ম দেখেন, ওপেনিং ক্লোজিং একসাথে। এরপরে কি হবে এর ভেতরে? হেড আগে, হেড, হেড ওপেনিং, হেড ক্লোজিং। এরপরে আমরা হেডের বাইরে দেখেন, আমি কিন্তু হেডের ভেতরে নিচ্ছি না, হেডের বাহিরে নিচ্ছি। হেডের বাহিরে কি নিব? বডি। বডি নিলাম। এখন এই যে হেড আর বডি, একটা মানুষকে যদি ভাগ করি, আমরা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই যে গলা থেকে এটা হেড, আর গলার পর থেকে এটা বডি। তাহলে 2 ভাগে ভাগ করলে সেম ভাবে আমরা এই এইচটিএমএল কে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। আমরা একটা ইমেজ ওপেন করি। ইমেজটাতে কি করছে দেখেন, বলছে এইচটিএমএল বনাম সিএসএস। তাহলে একটা মানুষের হেড, এখান থেকে এটা হেড দিছে, তারপর বডি আর একটা ফুটার। আমরা এখন ফুটার পার্টে যাচ্ছি না, ঠিক আছে? ওটাই যাব, একটু ওয়েট করতে হবে আর কি। এরপরে কি করছে, এই মানুষটা কি আকারে আছে? কঙ্কাল আকারে আছে। এই মানুষটাকে কি করছে দেখেন, অনেক সুন্দর একটা কি লুক নিয়ে আসছে না? সাজায় দিছে, জুতা পরায় দিছে, জামা পরায় দিছে, কোট পরায়, শার্ট পরায় দিছে, টাই পরায় দিছে, খুব সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে।
এই যে আমরা প্রথমে HTML দিয়ে স্ট্রাকচারটা তৈরি করতেছি, মানুষের গঠনটা তৈরি করতেছি, কোনো একটা কিছুর গঠন তৈরি করব, তারপর আমরা CSS দিয়ে এটাকে ডিজাইন করব। তাহলে মানুষকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। সেম ভাবে আমরা HTML কেও 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে এই টপিকস গেছে। তাহলে আমরা বডিতে হেডে আসলাম। হেডে বর্তমান আমরা একটা জিনিস শিখবো। একটা জিনিস কি সেটা আমরা একটু ওয়েবসাইটে লাইভ দেখি। আমরা কি আমি কি এক্সটেনশন সম্পর্কে বলছিলাম আপনাদেরকে যে এক্সটেনশন কি কাজ করে? কিছু ফিচার্স নিয়ে আসে। আর এইগুলা কি করে? এক্সটেনশন এবং থিম এই দুটোর মধ্যে আবার পার্থক্য আছে, ঠিক আছে? এগুলো একটু আপনাদের ক্রোম ডিফল্ট হচ্ছে না, আপনারা এই যে সিডিং এ চলে আসবেন, সিডিং এ চলে আসার পর এখানে অ্যাপসে চলে আসবেন, অ্যাপসে চলে আসার পর ডিফল্ট অ্যাপস, ডিফল্ট অ্যাপসে কি করবেন? এই যে উপরে কি বলা আছে ক্রোম কই, এই যে গুগল ক্রোম, আপনাদের যদি অন্য কোনো ব্রাউজার থাকে সেই ব্রাউজার থাকবে এখানে। তাহলে এখানে ব্রাউজারে এসে আপনারা HTML, HTM, তারপর বাকি যেগুলো আছে সবগুলোতেও আপনারা কি করতে পারেন? ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। এই কিভাবে সিলেক্ট করবেন? এটা মাইক্রোসফট এডস আছে, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে কি ধরাই দেব? ক্রোম ধরাই দিলাম, ডিফল্ট সেট। আবার যদি দেই তাহলে ক্রোম ধরাই দিলাম। এভাবে আপনারা সেট করতে পারেন, ঠিক আছে? যাদের সমস্যা হয় যতগুলো আছে সবগুলোতেই ধরাই দিবেন। হ্যাঁ, তাহলে এরপরে আমরা হেডে আসি। হেডে আমাদের একটু ওয়েবসাইটে একটা এক্সটেনশনের কথা বলছিলাম, মনে আছে? লাইভ সার্ভার, লাইভ সার্ভার। এই যে এক্সটেনশনটা ইনস্টল তো সবাই মোটামুটি করছেন, তারা প্র্যাকটিস করছেন। তাহলে এই এক্সটেনশনের ফিচার্স কি? আমরা HTML ফাইলে এসে যখন রাইট ক্লিক করব তখন আমরা একটা অপশন দেখতে পারবো ওপেন উইথ লাইভ সার্ভার। তাহলে এটা ক্লিক করলে কি হচ্ছে? এটা আমাদের ক্রোম ব্রাউজারে ওয়েবসাইটটা রান করাচ্ছে। ওয়েবসাইটটা রান করাইছে কিন্তু কোনো কিছু নাই। উপরে দেখেন তো একটা কি আছে? আইপি অ্যাড্রেস বা টেক্সট ফাইল নাম যাই আছে আছে আর কি। এখন আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। প্রতিটা ওয়েবসাইটের আছে। আমরা যদি কি কিসে যাই? VS কোড ওয়েবসাইটে যাই তাহলে সেখানেও দেখতে পারবো যে সেম প্রসেসে আছে। এই যে ওখানে বলতেছে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। তাহলে আমরা সেম ভাবে দিতে চাই, দেওয়ার জন্য আমরা এখানে বলবো টাইটেল, TITLE, টাইটেল বললাম। টাইটেলে কি করব? মাই নিউ সাইট, মাই নিউ সাইট। তাহলে এখন দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা। যদি আমাদের অটো সেট থাকে আর কি লাইভ সার্ভার থাকে, এই দুটো একসঙ্গে যদি চালু থাকে, অটো সেট চেনেন তো? বলছিলাম যে সেটিং এ আসে, গিয়ার আইকনে ক্লিক করে সেটিং এ আসবেন, সেটিং এ আসার পর এখানে অটো সেভ করে দিবেন। এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবেন আর এখানে অফ করা থাকবে, আপনারা আফটার ডিলিট করে দিবেন। এরপরে এখন আমার সাইটটা যদি একবার রিলোড দেই তাহলে কি দেখায়? এখানে কি আছে? মাই নিউ সাইট লেখাটা চলে আসছে। এখন আমাদের টাইটেলের কাজ শেষ। বাকি যে কাজগুলো দেখেন তো এখানে এই যে এই লোগোটার হিসাব আপাতত আইকনটার হিসাব বাদ দিলাম, ঠিক আছে? আপাতত এটা অফ থাকুক। শুধু টেক্সটটা বাদে এখানে আর কোনো কিছু আছে? লোগো আর টেক্সট ওটা পরে আসতেছি, একটু অ্যাডভান্সে যখন যাব তখন ওইটা দেখবো। তাহলে বাকি কাজগুলো আমাদের এগুলো বডিতে করা আছে, এগুলো সব বডিতে। তাহলে আমরা বডিতে আসবো, বডিতে এসে বলবো যে বডিতে এসে বড় করে একটা টেক্সট দেওয়া আছে এখানে। বড় টেক্সটটা আমরা কিভাবে লিখতে পারি? হেডিং দিয়ে, গতকালকে দেখাইছিলাম। তাহলে হেডিং কতগুলো আছে? 6টা আছে। তাহলে H1 মাই নিউ সাইট, এখানে বলতে 1 হেডিং, হেডিং 1 এটাকে ডুপ্লিকেট করলাম, এটা কি হবে? হেডিং 2, এখানেও 2 করে দেই। তারপর কি আছে? হেডিং 3, 4,
5 6 6টা নিয়ে নিলাম। তাহলে এখানে 6টা নেওয়ার কারণে কি আছে, আমাদের সাইডে 6টা হেডিং চলে আসবে। হেডিং 1 2 যে বড় আকারে আছে, তারপরে ছোট আকারে আছে, তারপরে ছোট আকারে আছে, এর চেয়েও 3-এর চেয়েও ছোট 4, তারপর ছোট 5, তার চেয়ে সবার শেষ 6। এই 6টা হেডিং আমাদের শেষ। এরপরে আমরা এখানে আমরা তো প্যারাগ্রাফ চিনি নাকি, এই ওয়েবসাইটে আসি ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আসলে দেখতে পারবো প্যারাগ্রাফ আকারে অনেক কিছু দেওয়া থাকে। এই যে এই ওয়েবসাইটে দেখেন উপরে কি আছে, হেডিং আছে, আর নিচে কি আছে, এক সাইজের সব টেক্সট। এগুলোকে আমরা প্যারাগ্রাফ হিসেবে ধরে নেব। যদি আমরা একটু এদের সাইডে দেখবো যে বিশ্বাস হয় কিনা যে এটা হেডিং আর এটা অনেকে অবিশ্বাস করতে পারেন না আপনারা, তাহলে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে ওটা কোন আকারে আছে। তাহলে আমি এই যে এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটার উপরে মাউস নিয়ে গেলাম। তাহলে এটা কত নাম্বার হেডিং আছে, H2। এখন নিচেরটা কি আছে, পি। এই দেখেন পি ট্যাগের ভেতরে এই টেক্সটটা আছে। তাহলে এখন বিশ্বাস হয়েছে ওরা যে হেডিং আর প্যারাগ্রাফ ইউজ করছে। তাহলে আমরা আসি, এই যে ওদের টেক্সটটা আমরা একটু কপি করে নিই, আমরাও সেম ভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করি। তাহলে এখানে আমি কি ট্যাগ দেব, পি ট্যাগ। পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং। ক্লোজিং এর ভেতরে কি করব, আমি টেক্সট বসাই দিলাম, যে টেক্সটটা কপি করলাম। এখন আমার কি হচ্ছে দেখেন, এই সব এক লাইনে হয়ে গেছে। এখন আমার স্ক্রল করতে হচ্ছে, এটা একটা বিরক্তির কাজ না, কোনো একটা টেক্সট খুঁজবো, হ্যাঁ এটা এইভাবে আসতেছে একটু বিরক্তিকর। এজন্য আমরা কি করব, আমাদের যে কিবোর্ডে আছে অল্টার চেপে ধরে জেড, অল্টার প্লাস জেড দেব, তাহলে আমার স্ক্রিনটা যতটুকু ততটুকুর মধ্যে আমার টেক্সট গুলো শো হবে। এই শর্টকাট গুলো মনে রাখেন, ঠিক আছে। এখন এই যে শর্টকাট কি করলাম, এক সাইজে নিয়ে আসলাম। এখন আমরা যদি আমাদের সাইটটা ভিজিট করি, একটু ভিজিট করে দেখি কি রকম হয়। কিন্তু এদের পার্ট কি ছিল, দুইটা পার্টে ছিল, দুইটা পার্টে ছিল না। আর আমাদের কি আছে, সবগুলাই একটা প্যারা আকারে আছে। এখন আমরা এখানে দুইটা প্যারা কিভাবে ইউজ করতে পারি, দুইটা প্যারা ইউজ করার জন্য আমাদের এখানে আগের যে প্যারাটা দুই পার্টে আমরা করতে পারি। এই যে আগেরটা যে ছিল এটাকে আরেকটা প্যারাগ্রাফে ঢুকিয়ে দিই, কন্ট্রোল এক্স। আগেরটা আরেকটা পি ট্যাগ নিই, ওইটার ভেতরে এটা টেক্সট ঢুকে দিলাম। তাহলে এখন দেখি দুইটা প্যারা আকারে আমাদেরও চলে আসছে। দেখি ওদের দুইটা প্যারা আকারে আছে না তিনটায় আছে, দেখি একটাই আছে, আমরা তো জানি না। এই দেখেন ওরাও কিন্তু দুইটা প্যারাগ্রাফে নিছে, প্রথমটার ভেতরে কি এই টেক্সটটা, পরেরটার ভেতরে এই টেক্সটটা। তাহলে ঠিক আছে, আমরা সেম কাজটা আরো একভাবে করতে পারি। যদি পি ট্যাগ না নেই, অনেক সময় আমরা একটু ফরম্যাটিং এর দিকে আসি। তাহলে এখানে দুটো প্যারা হয়েছে তো কমপ্লিট। এখন আমরা সব টেক্সটে এই আগের প্যারাগ্রাফটা বাদ দিয়ে দিই, আগের প্যারাগ্রাফ বাদ দিয়ে দিলাম, এটার ভেতর কোনো কিছু নেই, আবার একটা নতুন প্যারা হয়ে গেল। তাহলে একটা প্যারা আছে। এখন মাঝখানে আমরা ব্রেক লাইন দিয়ে দেব। ব্রেক লাইন ইউজ করার জন্য বিআর ট্যাগ দিয়ে দেব, বিআর, বিআর ওপেনিং, শুধু একটা ট্যাগই, কিন্তু এটার ক্লোজিং নাই। তাহলে এখানে কি বলা আছে, একটা গ্যাপ হয়েছে না, আর একটা বিআর দিয়ে দেই, তাহলে কি হয় চেঞ্জটা দেখি, বিআর বলে দিলাম। তাহলে কি আছে, দুইটা প্যারা আকারে এখানে ওই আগের মতো চলে আসছে। তাহলে এখানে পি ট্যাগ ইউজ করা লাগলো না। তাহলে বি ট্যাগ দিয়েও আমরা এটা কি করতে পারলাম, প্যারা আকারে তৈরি করতে পারলাম। কিন্তু আমাদের এর মধ্যেও আরো কিছু, এই যে পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে ফরম্যাটিং করা যায়, টেক্সটকে ফরম্যাটিং করা যায়। যেমন কি ফরম্যাটিং এর মধ্যে কি থাকে, আন্ডারলাইন থাকে, তারপরে বোল্ড থাকে, তারপর ইটালিক থাকে, তারপর মার্ক থাকে। এগুলো আমরা দেখবো যে কোন কোন ট্যাগ ইউজ করে কি করা যায়।
আমরা একটু আমাদের পিডিএফটা দেখি, পিডিএফটা কি কি আছে। এই যে ফরম্যাটিং পার্ট, ফরম্যাটিং পার্টে আছে বোল্ড, তারপর ইটালিক, তারপর মার্ক, তারপর কোড, তারপর স্মল, সাব, সুপ, তারপর আর কি ডেল, আইএনএস। একটা ট্যাগ এখানে মিউজ আছে, এটা হচ্ছে ইউ ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু ফরম্যাটিং করি, এখানে আরো কিছু এই যে টেক্সট গুলো আরো কিছু বাড়াই নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে 3টা প্যারা আছে, সমস্যা নেই, প্যারাগুলো এই যে এখানেও বিয়ার ট্যাগ দিয়ে দেই, তাহলে 3টা প্যারা তৈরি হবে। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ কি, আমি কোনো একটা টেক্সটকে মোটা করে দেখতে চাচ্ছি, একটু ফরম্যাট করে নেই। কোনো টেক্সটকে মোটা করে দেখতে চাচ্ছি, এই মোটা করে দেখার জন্য আমাকে বলতে হবে এই কতটুকু আমি মোটা করতে চাচ্ছি। আমি শুধু এই যে এআই এজেন্ট লেখাটা আছে এইটাকে বোল্ড করতে চাচ্ছি, এটাকে বোল্ড করার জন্য আমি বলবো যে বিট্যাগ, বিট্যাগ ওপেনিং এবং বিট্যাগ ক্লোজিং, এর ভেতরে বলে দিলাম এআই এজেন্ট। এখন এইটাকে কি বলা হয়, এই যে প্রথমে আছে কি ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল ট্যাগের ভেতরে বডি ট্যাগ, বডি ট্যাগের ভেতরে পি ট্যাগ, পি ট্যাগের ভেতরে আবার বি ট্যাগ, এগুলোকে বলা হয় নেস্টেড। ঠিক আছে, কোডগুলো নেস্টেড ভাবে যাচ্ছে, একটার ভেতরে আরেকটা, আরেকটার ভেতরে একটা ঢুকলে এটাকে বলা হয় নেস্টেড। মনে রাখবেন এগুলো কিন্তু যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো জাভাস্ক্রিপ্ট, তখন কিন্তু এটা লাগবে নেস্টেড। ঠিক আছে, আর এই যে আমাদের পি ট্যাগের ভেতর অনেক কিছু আছে না, ট্যাগ সহ এই যে ওপেনিং ক্লোজিং, যেগুলোর আমাদের ট্যাগের ওপেনিং ক্লোজিং আছে, আর এর মাঝখানে কি হয় কন্টেন্ট হয়, এগুলোকে বলা হয় এলিমেন্ট। এখন যদি বলা হয় ট্যাগ কোনটা আর এলিমেন্ট কোনটা, এই যে আমাদের বি ট্যাগ যে আছে এর কোনো কি ক্লোজিং ইউজ করছি, দেখেন তো কোনো ক্লোজিং দেই নেই, এটা আছে ট্যাগ। আর এই যে পি ট্যাগের ভেতরে আমাদের কি আছে কন্টেন্ট সহ আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের এলিমেন্ট। আমরা একটু আরো ভালোভাবে শিখার জন্য আমরা এই যে W3 নামে একটা ওয়েবসাইট আছে, W3, এই ওয়েবসাইটটা ফলো করতে পারি। এখানে যাব, যাওয়ার পর এইচটিএমএল এ আসলাম, দেখি এখানে কি কি টিউটোরিয়াল আছে। এই যে এলিমেন্ট বিষয় বলা আছে, কি বলা হয়েছে এলিমেন্ট, এলিমেন্টের ট্যাগ নাম কি আছে, এর মাঝে কন্টেন্ট আছে, কন্টেন্টটা সহ ট্যাগ নাম সহ কি হয়, এটা এলিমেন্ট হয়। আর এখানে কিছু এক্সাম্পল আছে, এই যে বিয়ার ট্যাগ, বিয়ার ট্যাগ কি নন কন্টেন্ট, কন্টেন্ট নাই, এর আবার ইন্ডিংও নাই, তাহলে একই হিসাবে কাউন্ট হচ্ছে ট্যাগ। আর এগুলো এলিমেন্ট, এলিমেন্ট কন্টেন্ট, তাহলে এটা মনে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের ভাইভাতে জিজ্ঞাসা করবে। তাহলে ট্যাগ আর এলিমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। এরপরে এই বি ট্যাগের ভেতরে আমি কি করলাম, এআই এজেন্টকে যে বসাইলাম, আমি একটু দেখি কি, এই যে নরমাল টেক্সট এটা কি ছিল, এগুলো ছিল। আর এআই এজেন্ট কি কিসের ভেতরে দিছিলাম, বি ট্যাগের ফুল মিনিং হচ্ছে বোল্ড ট্যাগ, তাহলে বোল্ড করে দিছে। এরপরে সেম টাইপের বোল্ড আরো একটা ট্যাগ দিয়ে করা যায়, সেটার নাম হচ্ছে স্ট্রং, সেম কাজে করবে, কিন্তু এই যে আমাদের যে এইচটিএমএল এর যে ভার্সনটা চেঞ্জ হয়েছে কি কারণে, কত নতুন কিছু ফিচার আসছে, নতুন কিছু ট্যাগ অ্যাড হয়েছে, কিছু রিমুভ হয়েছে, এই কারণে তো ভার্সন আপডেট হয় নাকি। তাহলে এই যে বোল্ড ট্যাগটা কেন এখনো ইউজ হয়, এটা তো প্রশ্ন আসতে পারে। বোল্ড ট্যাগ ইউজ হওয়ার কারণ হচ্ছে যে, তাহলে আমরা এখানে আসবো, এখানে এসে ওই যে বি ট্যাগের মতো সেম টাইপের একটা ট্যাগ আছে স্ট্রং ট্যাগ, এটাকে আমরা নেব, এই টেক্সটটাকে কাট করলাম, কাট করার পর বলবো স্ট্রং, স্ট্রং ওপেনিং, স্ট্রং ওপেনিং, স্ট্রং ক্লোজিং, এর ভেতরে কি করব ওই টেক্সটটাকে বসায় দেব। তাহলে কি আছে দেখেন, সেম টাইপের কিন্তু
বোল্ড হয়ে গেছে। এরপর আমরা যদি কোনো টেক্সট কি চাই একটু বাঁকা করে দেখতে চাই, এর জন্য কি বলতে হয়, ইটালিক, আইট্যাগ ইটালিক। তাহলে আমরা কোথা থেকে, এখান থেকে বাকি টেক্সটটা আমরা ইটালিক করতে চাই, তাহলে এখান থেকে আমরা এটাকে কাট করব, এখান থেকে নেই, শেষের টুকু ইটালিক করে দিই। তাহলে আইট্যাগ ওপেনিং, আইট্যাগ ক্লোজিং এর ভেতরে টেক্সট বসায় দিলাম। তাহলে কি হলো, এটা একটু চিকন হয়ে গেছে আর কি হয়েছে, বাঁকা টাইপের হয়ে গেছে। ঠিক আছে, এই সেম টাইপের আরো একটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে ইএম দিয়ে। এই যে আমরা যদি এখানে দেখি ইএম, তাহলে আমরা আসি এখানে, ইএম কোন জায়গায় দেব, এই যে প্রথম দিকে শুরু করে দেই ইটালিক, তাহলে ইএম পেস্ট করে দিলাম, দেখি তাহলে হয়েছে ইটালিক, প্রথম দিকেও হয়েছে শেষের দিকেও ইটালিক হয়েছে। এরপর আমরা করতে পারি পিডিএফ কি আছে, মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ কি করে, আমরা বইয়ের মধ্যে অনেক সময় ওই যে হলুদ পেন দিয়ে কি করি মার্ক করে দেই না, এই যে মার্কার কিভাবে করব, এখান থেকে আমাদের একটা মেইন পার্ট, এখান থেকে এটা অ্যাসাইন এ ক্লিক প্রেজেন্ট, এখান থেকে এটা কাট করলাম, বল দিলাম যে মার্ক, এম এ আর কে, মার্ক ট্যাগ। তাহলে মার্ক ট্যাগ ওপেনিং ক্লোজিং এর ভেতরে বসাই দিলাম টেক্সটটা। এখন আউটপুট দেখি, এই যে মার্ক হয়ে গেছে, হলুদ কালারের মার্ক। এরপর আমাদের আর কি আছে, কোড। কোড দিয়ে কি করে, আমাদের যে টেক্সটটা থাকে, নরমাল যে টেক্সটটা থাকে ওইটাকে একটু কোড টাইপের করে দেয়। তাহলে ইনকারেক্ট উইথ আনাদার এজেন্ট টু, এটাকে আমরা কোড করে দিই, টেক্সটটাকে কোড স্টাইলে লিখে দিবে, হালকা একটু চেঞ্জ, বেশি চেঞ্জ থাকবে না। এই যে ইনকারেক্ট উইথ আনাদার এজেন্ট টু, এখান থেকে তো দিছিলাম এজেন্ট থেকে, তাহলে এটা হালকা একটু চেঞ্জ আছে, মোটা টেক্সটটা একটু হালকা কালার ডিপ বুঝাচ্ছে, আর ওইটার থেকে ছোট হয়ে গেছে। এটা হচ্ছে কোড ট্যাগের কাজ। হয়তো কোড ট্যাগটা সেভাবে ইউজ হবে না, কিন্তু অন্যান্য যে ট্যাগ গুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি ইউজ হবে। তারপরে আছে আমাদের স্মল ট্যাগ। আমি চাচ্ছি কোনো একটা টেক্সট এই যে নর্মাল পি ট্যাগের চেয়েও ছোট হয়ে যাবে, কোনটুকু ছোট করব, ফিক্স বাক্স, এই টেক্সটটাকে আমি একটু ছোট করব। ফিক্স বাক্স কই আছে, এটা তাহলে ফিক্স বাক্স কই, এই যে দেখেন এই টেক্সটটা ওই কোডের মতো হয়েছে, কিন্তু এটা চিকন আছে, এটা বোল্ড বুঝা যাচ্ছে না, কিন্তু ছোট হয়েছে, নরমাল টেক্সটে একটু হলেও ছোট হয়েছে। এই জিনিসগুলো লক্ষ্য করবেন, ঠিক আছে। এরপরে আছে আমাদের সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি, সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র করছেন তো, ওখানে কি থাকে, টুটা একটু উপর দিকে থাকে, আর যদি পানির সংকেত হয় তাহলে এই টুটা একটু নিচের দিকে থাকে। তাহলে আমরা একটা এরকম এক্সাম্পল দেখি, আমরা নতুন একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ ওপেনিং, পি ট্যাগ ক্লোজিং, এর ভেতরে নেব এ প্লাস এ টু প্লাস বি টু, এটাকে বললাম, বলার পরে এখন যদি আউটপুটে দেখি টু কি আমার উপর দিকে গেছে, টুকে তো আমার উপর দিকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার জন্য এই টুটাকে উঠে দিলাম, উঠে দিয়ে বলবো যে এস ইউ পি। একটা জিনিস মনে রাখবেন, এই দুটা কিন্তু একই, সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট
একই পিটা যখন উপর দিকে যাবে সেটা মনে করবেন যে টুটা উপর দিকে উঠে গেছে টু, আর সেম ভাবে এটাও টু। তাহলে সাব সুপার স্ক্রিপ্ট দুইটাই হয়ে গেল আমার। দেখেন এখন টুটা কি হয়েছে, উপর দিকে উঠছে। এটার জন্য কি ইউজ করছি, এস ইউ পি, সুপার স্ক্রিপ্ট। সেম ভাবে আমরা আবার পি ট্যাগ দেই, তাহলে পানির সংকেত এইচ দিলাম, তারপর এস ইউ বি দিছি। আগেরটায় কি দিছিলাম, পি, আর এটাই বি। তাহলে টু সাব জিরো, জিরো না ও ওটা, ঠিক আছে। তাহলে এইচ, ঠিক আছে, টু একটু নিচের দিকে চলে আসছে, তারপরে ও, ও আবার নরমালি আছে। তাহলে এগুলো আমাদের জানতে হবে, না হলে কিন্তু আটকে যাব। এরপর আছে নিচের দিকে আন্ডারলাইন দেওয়া। আন্ডারলাইন কিভাবে দেব, আমরা একটা টেক্সট কে ধরি, এখান থেকে ধরলাম এই টেক্সট কে, কাট করলাম, কাট করার পর বলবো যে ইউ ট্যাগ, ইউতে আন্ডারলাইন, আন্ডারলাইন আসছে। তারপর ব্যাকগ্রাউন্ড, ইন দা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা আন্ডারলাইন দিয়ে দেব। আন্ডারলাইন দেওয়ার জন্য এখানে বলা আছে আইএনএস, এটা ইউজ করব। তাহলে ইন দা ব্যাকগ্রাউন্ড এটাকে বলবো আইএনএস, ইনস্ট্যাক। তাহলে দিলাম, আউটপুট আমার ঠিক আছে, ইন দা ব্যাকগ্রাউন্ড আইএনএস। এরপর আমি চাচ্ছি আমার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, আমি ডিসকাউন্টে দিচ্ছি 1500 টাকা। এখন আমার 2000 টাকায় কি করতে হবে, মাঝখান দিয়ে কেটে দিতে হবে, যাতে একজন ইউজার বোঝে যে এটা কেটে দিছে, এই দাম নয়। তাহলে এটার জন্য আমাদের বলতে হবে যে রিভিউ কোনখান, যে আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দিছি, প্রাইস 2000 টাকা, এটাকে কেটে কি করব, ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস কত হবে, 1500 টাকা। তাহলে এখন আমি আউটপুটে দেখি, তাহলে 1500 টাকা আসছে, কিন্তু এটা তো কাটা যায় নাই, আমার তো এটা কেটে দেওয়া দরকার। তাহলে এই 2000 কে ধরলাম, 2000 কে ধরার পর কাট করলাম, কাট করে এখানে বলবো ডেল, ডিই এল, ডেল বলে দিলাম, ডেল ওপেনিং ক্লোজিং। এর ভেতরে আমরা 2000 বসাই দিলাম। এখন দেখি এটা মাঝখান দিয়ে কেটে দিছি। এরপর কি আছে, নরমালি একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে স্পান ট্যাগ। মনে রাখবেন স্পান ট্যাগ, স্পান ট্যাগের কাজ কি, স্পান, স্পান ট্যাগ এখানে পেস্ট করে দিলাম টেক্সটটা, কোনো কিছু সেন্স আসবে না। আমরা যে আগের ট্যাগ গুলো ইউজ করতাম, এগুলো কি হতো, একটা নয় একটা ছোট মোটো সেন্স নিয়ে আসতো, কিন্তু স্পান ট্যাগ কোনো সেন্স নিয়ে আসবে না। কিন্তু এর কাজ কি, এর কাজ তো এখনো জানলাম না। এর কাজ হচ্ছে আমরা ওই এই টেক্সটটাকে চাচ্ছি যে আমরা কোনো কিছু কালার দিতে বা বড় করতে বা ছোট করতে, এই নর্মাল যে কালার গুলো বাদ দিয়ে মার্কেট বা আন্ডারলাইন বাদ, আমরা সিএসএস করব। সিএসএস করার জন্য এখানে বলতেছি স্টাইল, একটা অ্যাট্রিবিউট, জানেন, অ্যাট্রিবিউট জানেন না অনেকেই। এই যে আমি একটা অ্যাট্রিবিউট দিছি, এই যে ট্যাগের পরে আমাদের যে ট্যাগ নামটা আছে, এর পরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কি থাকে, অ্যাট্রিবিউট নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউটের নাম দিচ্ছি আমি স্টাইল, STYLE, স্টাইল বললাম। অ্যাট্রিবিউট লেখার নিয়ম দেখেন, নাম বলার পরে ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, এরপরে বলে দেবো যে আমি কি করতে চাচ্ছি। এরপর আমি একটা সিএসএস লিখতেছি, এটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আমি বলতেছি যে কালার, COLOR, কালার ক্লোন, কি কালার দেবো বলেন, ব্লু কালার দিয়ে দিলাম।
এখন দেখি আমাদের ব্লু কালার হয়ে গেছে। আমি চাচ্ছি কি এর ব্যাকগ্রাউন্ডে কালার দিতে, আমি ওখানে জাস্ট বলে দেব ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, বলবো যে রেড। একটু কালারটা খুব খারাপ দেখাবে, তবু আমি দিয়ে দিলাম, চোখে ধরতেছে। যদি বলি গ্রিন, তবু চোখে ধরবে, সমস্যা নেই, চোখে ধরতেছে কালারটা চেঞ্জ হচ্ছে, এটা তো বুঝতেছেন। তাহলে আমরা এইভাবে স্প্যানটাকে যদি পিটাকের ভেতর কোনো টেক্সটকে একান্ত একটা টেক্সটকে মডিফাই করতে চাই, তাহলে স্প্যানটাক দিয়ে আমরা এটাকে মডিফাই করতে পারি। তাহলে আপনাদের কত বাজে? 21 বাজে। স্ক্রিনশট নিতে পারেন না তারা এই যে ক্রোম ব্রাউজারে আসবেন, এখানে এসে বলবেন লাইট শট, লাইট শট ডাউনলোড। এটা ডাউনলোড করবেন 2 MB একটা সফটওয়্যার। এই লাইট শট নামে একটা ওয়েবসাইট আছে, পাতা যেটা, এটাতে আসবেন। আসার পরে যাদের ম্যাক ইনস্টল করবেন, আর যাদের কি উইন্ডোজ, তারা উইন্ডোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনাদের ডাউনলোড হবে। ডাউনলোড করার পর নেক্সট 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 করে দিয়ে দিবেন। তারপরে আপনাদের ওখানে একটা শর্টকাট থাকবে যে কি দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন, অথবা এখানে নিচের দিকে থাকবে, এই যে নিচের দিকে ড্রপ ডাউন মেনু থাকবে, এখানে যদি ক্লিক করি তাহলে আমি সিলেক্ট করতে হবে আমি কতটুকু স্ক্রিনশট নিতে চাই। তারপর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ক্রিনশট নিয়ে কি করব, এখান থেকে কপি। যদি আপনি ডাইরেক্ট আপনার ডিভাইসে সেভ না করে পাঠাতে চান, জাস্ট কপি করবেন, কপি করে মেসেঞ্জারে আসবেন, মেসেঞ্জারে আসি কি করবেন, পেস্ট করবেন, পেস্ট করে সেন্ড করে দিবেন। আর যদি চান যে লিংক পাঠাতে, তাহলে কি করবেন, এখানে আবার আসবেন, আবার এসে লাইট শটে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আছে শেয়ার, এখানে আপলোড দেই আগে, এই আপলোডে দিলাম, আপলোড হইলো। আপলোড হওয়ার পর এই যে কপি, লিংকেও কপি করতে পারেন অথবা কপিতে ক্লিক করতে পারেন। কপিতে ক্লিক করে এসে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। যদি এখন আমি এটা লিংকটা পেস্ট করি এখানে আমার ক্রোম ব্রাউজারে, তাহলে স্ক্রিনশটটা আমি দেখতে পারবো। ক্লিয়ার? আমরা টেবিল তৈরি করা শিখবো। একটা টেবিল কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটের দরকার হয়, ঠিক আছে? এই টেবিলটা কিভাবে আমরা তৈরি করব সেটা এখন দেখব। তাহলে আমরা কি কি কাজ করলাম সেই কাজগুলো আমরা এখানে একটু বর্ণনা করব। বর্ণনা করার জন্য আমাদের কমেন্ট করতে হবে। এই কমেন্ট হচ্ছে কি, শুধু যারা ডেভেলপার কোড যখন ওপেন করবে এই কোডেই দেখতে পারবে এই কমেন্ট গুলো। আর এটা কমেন্টটা ওয়েবসাইটে ভিউ করবে না। আমরা যেমন ওয়েবসাইটে এখানে ভিউ করে দেখতেছি, এখানে ভিউ হবে না এই কমেন্টটা। তাহলে আমরা আসি এখানে কমেন্ট লিখি, একটু প্লাস করে নিলাম। কমেন্ট লেখার নিয়ম লেস দেন, আশ্চর্যবোধক, তারপর ডাবল হাইফেন, তারপর ডাবল হাইফেন দিয়ে ক্লোজিং, ডাবল হাইফেন গ্রেটার দেন দিয়ে ক্লোজিং, ঠিক আছে? এটা হচ্ছে কমেন্ট। এর ভেতরে যা কিছু লিখবো সেগুলো আমার হিডেন থাকবে, এগুলো ওয়েবসাইটে দেখাবে না। শুধু যখন আমি কোড এডিটরে আসবো, কোড যখন দেখবো তখন এটা দেখাবে। তাহলে এখানে কি, এটা হচ্ছে হেডিং, HCA হেডিং, ওপেনিং বা স্টার্ট 1 থেকে কত পর্যন্ত, 6 স্টার্ট। তারপর এখানে কি হবে, এটা হবে ইন্ট। তাহলে এখানে কি করলাম, স্টার্ট এবং এন্ড লেখছি হেডিং এ। আমাদের হেডিং কই,
দেখেন তো এখানে কি দেখা যাচ্ছে কোনো কমেন্ট যেটা লিখলাম? দেখা যাচ্ছে না। তাহলে আমরা যদি আবার ইনস্পেক্ট করি, আমাদের এটা হচ্ছে ডেভেলপার টুলস। এই ইনস্পেক্টটা এখানে যদি আসি দেখি, এই যে তাহলে এখানে দেখা যাচ্ছে হেডিং 136। এখানে আমাদের সব কোড দেখা যাচ্ছে, কি কোড করছি করি নাই। ঠিক আছে, তারপরে এটা কি ট্যাগ আছে? ফরম্যাটিং পি ট্যাগ। ও, কমেন্ট করতে হবে আমাকে। আমি তাহলে পি ট্যাগ এন্ড ফরম্যাটিং টেক্সট ফরম্যাটিং। এটা কি করব? আমাদের ফরম্যাটিং করতে হয় শেষ, এখানে শেষ। তাহলে এখানে আবার কি করব? ইন করে দেব। এই যে কমেন্ট করে করে লিখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের মনে থাকবে কোথায় কি করতেছেন। এবার আসি আমরা টেবিলে। টেবিলে কি করব? আশ্চর্যবোধক ডাবল হাইফেন টেবল স্টার্ট। এটাকে আবার ডুপ্লিকেট করলাম, এখানে বলে দেব ইন্ট ইএনডি। এর ভেতরে আমার বাকি কাজ। বাকি কাজ কি? আমরা এখন টেবিলের জন্য আমাদের নতুন ট্যাগ শিখতে হবে, যে নাম আছে TABLE, টেবল। টেবল ওপেনিং, টেবল ক্লোজিং। এরপরে রো এবং কলাম চেনেন না? তাহলে টেবিল নিলাম একটা ট্যাগ। এই ট্যাগের ভেতরে আমাদের প্রথম তৈরি করতে হবে রো। রো তৈরি করার জন্য বলতে হবে টিআর। টিআর এতে টেবিলের রো। এই রোকে আবার এখানে নিয়ে আসব। আমাদের একটা মতন কোনো স্টুডেন্টের ডাটা নেব। ডাটা নেওয়ার জন্য আমরা কি কি ডাটা নিতে পারি? টেবিলের রো, টিআর তে টেবিলের রো, তারপর টিএইচ তে হচ্ছে টেবিলের হেডিং। তাহলে আইডি আমার একটু অটো সাজেস্ট করতেছে, তো অফ করে দিই। তারপরে আইডি গেছে না? টিএইচ নাম। তারপর কি হবে? এজ। তারপরে নাম্বার। টিএইচ। এরপর কি হবে? ইমেল। টিএইচ অ্যাড্রেস। অ্যাড্রেস। তাহলে আমার এটা শেষ অ্যাড্রেস। যদি আমি লাইভ সার্ভারে আসি, আমি দেখি যে কি কি আসলো। দেখেন আইডি আসছে, নাম আসছে, এজ আসছে, নাম্বার আসছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে। কিন্তু এখানে কোনো বর্ডার নাই। আমি এখনো বর্ডার নিচ্ছি না। এখন আমি বর্ডার পরে নেব, আরো পরে নেব। এখন আমি ডাটা গুলো নেব। এটা তো গেল হেডিং এর কাজ। এরপরে আসবে টেবিলের ডাটা। এর জন্য আবার টিআর নেব, টেবিলের একটা রো। এই রো এর ভেতরে থাকবে ডাটা। তাহলে আমি এখানে কমেন্ট করে দেই। তাহলে টেবল HCA তারপর কি আছে? টেবিলের ডাটা। ডাটার মধ্যে থাকবে টিডি। যখন ডাটা হবে তখন হবে
টেবিলের ডাটা টি ডি, মনে রাখেন। এই টি ডির ভেতরে প্রথম আইডি কত দিছিলাম? আইডি এখানে হবে 1, তারপরে কি দিব? নাম, টি ডি, নাম হবে আমার নাম দিছি, তারপরে আবার টিডি, টিডিতে হবে এস, তারপরে নাম্বার 017, নাম্বার দিলাম। তারপর কি হবে? ইমেল, ইমেল ইমেল, তারপর কি? অ্যাড্রেস, তাহলে দেখেন এই যে আইডি, সোজা আইডি আছে। তাহলে আমরা এখানে যে সিস্টেমে লিখছি দেখেন, এখানে যে এই কাজ করতেছে কে কে? তাহলে আইডি সোজায় আমি প্রথমে কি দিছি? আইডি। তাহলে প্রথমে এখানে আইডি নাম্বার দিছি, 2 নম্বরে নাম বলছিলাম, তাহলে 2 নম্বরে টিডিতে নাম দিছি, 3 নম্বরে বয়স, 3 নম্বরে বয়স, 4 নম্বরে নাম্বার, 4 নম্বরে নাম্বার, 5 নম্বরে ইমেল, তারপর ইমেল, 6 নম্বরে অ্যাড্রেস, 6 নম্বরে অ্যাড্রেস। যত নাম্বারে যেটা সেটাই বসাছি, সেই সিরিয়াল অনুযায়ী আমার এখানেও বসছে যে টিডিতে, আইডিতে আইডি, নামে নাম, এজে বয়স, নাম্বারে নাম্বার দেখাইছে, ইমেইলে ইমেল, অ্যাড্রেসে অ্যাড্রেস। কিন্তু এখানে আমার বর্ডার আসে নাই, ঠিক আছে? বর্ডারটা নিয়ে আসতে হবে। বর্ডার নিয়ে আসার জন্য বলতে হবে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নিয়ম কি? প্রথমে অ্যাট্রিবিউট নাম, কোন ধরনের অ্যাট্রিবিউট হবে? বলবো যে বর্ডার, বর্ডার, বর্ডার বললাম। বর্ডার বলার পরে এখানে বলে দেব একটা ভ্যালু, ভ্যালু বলবো যে 1, তাহলে 1 পিক্সেলের বর্ডার হবে। তাহলে দেখেন বর্ডার আসছে। এখন এখন আমি চাচ্ছি কি এটা আমার টেবিলটা আমার পুরোটাই হয়ে যাক, পুরো ডিসপ্লে জুড়ে। তাহলে আমি এখানে বলবো যে উইথ 100% বললাম, এটা একটা অ্যাট্রিবিউট। তাহলে এখন দেখি আমাদের উইথটা 100%, স্ক্রিনটা এটা যতটুকু থাকবে না, এটা 100% আমার। যদি মোবাইল ডিভাইসের জন্য হয় তবু এটা 100%, ঠিক আছে? তাহলে আমার একটা কি হলো? বর্ডার তৈরি হলো, একটা টেবিল তৈরি হয়েছে। এখন যদি আমি সেম টাইপে আবার আরো একজনের তথ্য দিতে চাই, তাহলে আমাদেরকে আবার কি করতে হবে? আরো একটা রো তৈরি করতে হবে। রো তৈরি করে সেম টাইপের ভাবে ডাটা দিতে হবে। টিডির ভেতর আইডি, নাম, বয়স, নাম্বার, এভাবে দিতে হবে। তাহলে দেখি, তাহলে 2টা আসলো। আরো একটা ডাটা ঢুকাই। আমি একটু শর্টকাটে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনারা লেখে লেখে 3-4 জনের ডাটা ঢুকাই দিবেন। তাহলে আমার একটা টেবিল তৈরি হয়েছে না? আমরা কি করছিলাম? কিছু ডাটা নিছিলাম, ডাটাগুলো আবার ফেরত নিয়ে আসতেছি। আমি ডাটাগুলো ফেরত নিয়ে আসলাম। এখন আমার দরকার হতে পারে কি, এই 2টা কি ফোন নাম্বার একই না? ওপরেরটা আর নিচেরটা। এর জন্য বলবো 2টার ফোন নাম্বার যেহেতু একে, আমার এই 2টা একটা ঘর হবে।
এই যে মাঝের যে বর্ডারটা আছে এই বর্ডারটা রিমুভ হবে, এই যে এখান থেকে এই বর্ডারটা রিমুভ হবে। ওকে, তাহলে আমি এটাকে রিমুভ করে একটা ঘরে বসাবো, তাহলে কোনটার ডাটা একই, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যে আইডিটা আছে এই দুটারে চেঞ্জ করে দিই। এই 2 নম্বরের ডাটাটা মুছে দিলাম, মুছে দেওয়ার পর কি একটা ঘর ফাঁকা থাকতেছে, এখানে একটা ঘর ফাঁকালো, আমি জাস্ট এখানে এসে একটা অ্যাট্রিবিউট দেব যে রো স্পান, রোস স্পান, মানে দুইটা স্পানকে জোড়া লাগানো, কয়টা ঘর মিলে জোড়া লাগবে, দুইটা মিলে, তাহলে 2 দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি দুইটা ঘর মিলে জোড়া লাগে একটা নাম্বারে টেস্ট করে দিছে আমার। তাহলে আরেকটা অ্যাট্রিবিউট কি জানলাম, রো স্পান। চাচ্ছি কি যে আমার দুইটা কলাম একখানে লাগবে, এটা উপর নিচে করলাম নাকি দুইটা রো এর মধ্যে, এখন এই দুইটা কি, এটা একটা কলাম এইটা একটা কলাম, তাহলে দুইটা মিলে কি কলাম না, এ দেখেন এইটা একটা কলাম এইটা একটা কলাম, দুইটা কলাম, এই দুইটা কলামকে একখানে কি করব, একখানে করব। এতক্ষণ কি করলাম, দুইটা রো কে একখানে করছে, এখানে দুইটা রো, এখন দুইটা কলামকে একখানে করার জন্য বলবো যে কোয়াল স্পান, তাহলে কোন দুটাকে দেব, এখানে আসি 3 নম্বরে, লোকেশনটার একটা উঠে দেই, এখানে বলে দিলাম চিটাগাং যেটা আছে ওইটাকে বলে দিলাম যে কোয়াল স্পান, কোয়ালস স্পান, কোয়াল স্পান ইকুয়াল এখানে 2 করে দিলাম দুইটা, দেখি এই চিটাগাং আর ইমেল মিলে কি হয়েছে, দুইটা ঘর মিলে একটা হয়ে গেছে, একটা রিমুভ করে দিছি, কিন্তু এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা আছে, তাহলে এখানে হচ্ছে কোয়াল স্পান, আর দুইটা রোকে একসাথে করার জন্য রো স্পান। নামটা তৈরি করার জন্য আমরা বলে দেই টেবিলের কাজ এইটুকুই, দেখেন হ্যাঁ স্পান হচ্ছে কি, দেখেন রো কোন দিক দিয়ে, এটা আমাদের রো, এখান থেকে এটা একটা রো, মনে করেন এখান থেকে এটা একটা রো, আর এখান থেকে এটা একটা রো, কয়টা রো হইলো আমাদের, দুইটা রো। এখন এই রো দুইটাকে আমি অ্যাডজাস্ট করব, এই অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট আছে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে রো স্পান, আর ও ডাব্লিউ, রো স্পান। তাহলে এই রো স্পান আমরা কয়টা মিলে একখানে করতে চাচ্ছি, দুইটা বক্স মিলে একখানে চাচ্ছি, যদি 3টা হয় 3 দেব, 4টা হলে 4 দেব, যেহেতু দুইটা 2 দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ 1 নম্বর দিয়ে 1 নম্বরে হলে 1 নম্বরে, যদি 2 নম্বরে দেন 2 নম্বরে, কিন্তু যেগুলো একটাতে ডাটা কম থাকতে হবে, দেখেন আমাদের ডাটা কয়টা লাগে, 6টা লাগে, তার জায়গায় এটা এখানে কয়টা আছে, 1 2 3 4 5, এটা না, কিন্তু এটা না, দাঁড়ান আমার অটো সাজেস্ট করতেছে তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে 5টা আছে, 1 2 3 4 5, আর এখানে 1 2 3 4 5 6, 6টা আর 5টা, একটাতে কম হবে একটাতে বেশি হবে, যেটাতে বেশি থাকবে ওইটা, ওই যে ট্যাগকে ধরে আমরা কি করে দেব, রো স্প্যান করে দেব, একটা ডিলিট করে দেব, আমাদের দুইটা রো আলাদা না, একটা রো এর ডিলিট করে দেব, আর একটা রো এর মধ্যে যেটার মধ্যে বেশি থাকবে সেটাকে আমরা কি করব, রো স্প্যান করে দেব। সেম ভাবে কোয়াল স্প্যানও সেম, দুইটা সাইড আমাদের কল কয়টা ছিল, কলাম কয়টা,
1 2 3 4 5 6টা কলাম, 6টা কলাম না? এই 6টা কলামের মধ্যে কি করছি, যেকোনো একটা ডিলিট করে দিছি, ওই একটার মধ্যে বলছি কলস্থান। এরপর আমরা কি করতে চাইছিলাম, শিরোনামের কাজটা করতে চাইছিলাম। এখান দেখেন শিরোনামের কাজের জন্য আমাদের ট্যাগ আছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ, এই ট্যাগের ভেতরে আমরা লরেম লিখে লরেম লরেম কত দেব, 20টা ওয়ার্ড দিয়ে দেই, 20টা ওয়ার্ড দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইটে আসি, তাহলে আমার টেক্সটটা কি হচ্ছে, শিরোনাম আকারে যাচ্ছে।